সুপ্রিয় দর্শক, পশ্চিমবঙ্গে বিধানসভা নির্বাচনের পরে মমতা বন্দ্যোপাধ্যায় তৃণমূল কংগ্রেসের নেত্রী, তিনি সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে তিনি বলেন যে তিনি হারেননি, তিনি পদত্যাগ করার প্রশ্নই আসে না। মানে সাংবাদিকদের প্রশ্ন করে যে আপনি পদত্যাগ কবে করছেন, এই প্রশ্নের জবাবে তিনি বলেন যে তিনি প্রস্তুত নন, মানে পদত্যাগ করার প্রশ্নই আসে না, কারণ আমাকে তো হারানো হয়েছে, আমার 100 আসনটাকে তারা চুরি করে নিয়ে গেছে, তো আমি যেখানে ভোটে হারিনি সেখানে আমি পদত্যাগ করবো কেন? তার এই পদত্যাগ না করার সিদ্ধান্ত ঘিরে ইতিমধ্যে পশ্চিমবঙ্গ সহ পুরো ভারতে রাজনৈতিক অঙ্গনে ব্যাপকভাবে এটা নিয়ে আলোচনা, এটা নিয়ে বিভিন্ন মিশ্র প্রতিক্রিয়া শুরু হয়ে গেছে ইতিমধ্যে, যেটা নিয়ে অনেকে অনেকভাবে চিন্তার ভাঁজ পড়ে গেছে যে যদি মমতা এখানে পদত্যাগ না করে তাহলে সেক্ষেত্রে কি ধরনের পদক্ষেপ নেওয়া যেতে পারে। সেই পদক্ষেপ স্বরূপ পশ্চিমবঙ্গের যখন নেত্রী যখন এই ধরনের একটা পদক্ষেপ মানে হাতে নেয় যে আমি পদত্যাগ করব না, তখন এটার পরিপ্রেক্ষিতে আসামের মুখ্যমন্ত্রী তিনি একটি কথা বলছে যে যদি তিনি পদত্যাগ না করে তাহলে তাকে বরখাস্ত করা যেতে পারে, বরখাস্ত করা হবে। ঠিক আছে, কেন্দ্রীয় সরকার তাকে বরখাস্ত করবে। আসামের মুখ্যমন্ত্রী হিমন্ত বিশ্ব শর্মা তিনি দাবি তুলে ধরেছেন যে তাকে পশ্চিমবঙ্গের মানুষ অনেক সহ্য করেছে, তার বিভিন্ন ভুল ত্রুটি ইতিমধ্যে দীর্ঘদিন যাবৎ পশ্চিমবঙ্গের মানুষ সহ্য করে আসছে, তিনি আবারও ভুল করার চেষ্টা করতেছেন নিজের ক্ষমতাকে টিকে রাখার জন্য, বা নিজের ক্ষমতাকে একটা ব্যর্থ চেষ্টা তিনি করে যাচ্ছেন, আর এই ব্যর্থ চেষ্টা তার কখনোই সফল হবে না। এটা আসামের মুখ্যমন্ত্রী এই সমস্ত কথা বলে, যেখানে তিনি বারবার বলার চেষ্টা করছে যে নির্বাচন কমিশন তার 100 আসন চুরি করে বিজেপিকে দিয়েছে। তো এটা আসলে কতটুকু গ্রহণযোগ্য বা কতটুকু আসলে নির্ভরযোগ্য তথ্য, সেটা একমাত্র তৃণমূলের এই নেত্রী ভালো করে জানে যে আসলে নির্বাচন আসলে কতটুকু কারচুপি হয়েছে বা কতটুকু এখানে দুর্নীতি হয়েছে, যে 100 আসনের মতো আসন সেখানে নির্বাচন কমিশনের ক্ষমতা এনে চুরি করে নিয়ে সেখানে বিজেপির সরকারকে উপহার দিয়েছে, যেটা কেন্দ্রীয় সরকার এবং এই নির্বাচন কমিশন ঐক্যবদ্ধ হয়ে কাজটি করেছে, যেটা মমতা বন্দ্যোপাধ্যায়ের একটা দাবি। আসলে মমতা বন্দ্যোপাধ্যায়ের এই দাবিটি আসলে কতটুকু যুক্তিসঙ্গত? তো মমতা বন্দ্যোপাধ্যায়ের রাজনীতি আপনারা জানেন সবসময় মানে সেই রকমই রাজনীতি করে, মানে যেখানে বাধা সেখানে মমতা বন্দ্যোপাধ্যায়। তার রাজনীতি ক্যারিয়ার শুরু হয়েছে এরকম, তিনি যখন ছাত্রী ছিলেন, ছাত্রী কলেজের ছাত্রী থাকাকালীন সময়ে তার প্রতিবাদকেই আজকে মমতা বন্দ্যোপাধ্যায় রূপান্তরিত করেছে। তো মমতা বন্দ্যোপাধ্যায় সবসময় প্রতিবাদ করে, এটা স্বাভাবিক, কিন্তু গত 15 বছর তার ক্ষমতা শাসন আমল থাকার কারণে তিনি বেশ সমালোচিত হয়েছেন। প্রথম অবস্থায় তার যে পরিস্থিতি ছিল, সে দেশে মানুষ অত্যন্ত ভালোবেসে এবং তারপর বিশ্বাস করে তাকে ক্ষমতায় নিয়ে আসছে, প্রথম টার্ম, দ্বিতীয় টার্ম, কিন্তু তৃতীয় টার্মের সময় এসে তাকে ঘিরে যে সমস্ত দুর্নীতির কথা, যে সমস্ত অভিযোগের কথা উঠে আসে, এই সমস্ত অভিযোগ তথা বিজেপির যে নির্বাচনী কৌশল, যেটা মানুষের মাঝে ছড়িয়ে দেবার একটা কৌশল তিনি হাতে নিয়েছিলেন, বিজেপি সরকার প্রধান স্বয়ং নরেন্দ্র মোদী থেকে শুরু করে, বিজেপির কেন্দ্রীয় পর্যায়ে অমিত শাহ থেকে শুরু করে, এবং পশ্চিমবঙ্গের যে সমস্ত বিজেপির বাগা নেতা আছে তারা সহ, তারা দীর্ঘদিন যাবৎ পশ্চিমবঙ্গে নির্বাচনী প্রচারণা শুরু করে দিয়েছে এবং সেখানে একটা পরিবর্তনের একটা স্লোগান শুরু করে দিয়েছে, পরিবর্তন চাই, পরিবর্তন চাই। এই পরিবর্তন চাই শব্দটাই প্রত্যেকটা মানুষের ভিতরে তাদের মেমোরিতে ধরে গেছে, তাদের ব্রেনটে ধরে গেছে যে আসলে একটা পরিবর্তন দরকার। কারণ আপনারা জানেন যে একটা সরকার বা একটা রাজনৈতিক নেতা যখন দীর্ঘদিন ক্ষমতায় থাকে, তার ক্ষমতার প্রয়োগ করার জন্য সে যে কখন দুর্নীতির সাথে জড়িয়ে পড়ে সেটা নিজেও জানে না, যে সবসময় সে লিগ্যাল হিসাব করে থাকে যে সে যেটা করতেছে সেটাই লিগ্যাল, আর বিরোধী পক্ষ বা ভিন্ন মতাদর্শের মানুষ যেটা বলতেছে সেটা ইললিগ্যাল, যেটা আমাদের দেশে হয়েছিল গত 17 বছর আমলে দেখেছেন, যেখানে একটা সরকার ক্ষমতায় থাকতে থাকতে সে দুর্নীতি কি জিনিসটা সেটা নিজে ভুলে গেছে, অথচ প্রতিনিয়ত দুর্নীতি করতেছে, সেটা কিন্তু সে জানে না। অন্য সরকার বা অন্য কোনো নেতা নেত্রীদের দুর্নীতি তার সামনে, তার মুখে মুখে সবসময় একটা বয়ান থাকতো যে অমকে এই দুর্নীতি করে, তমকে এই দুর্নীতি, কিন্তু দুর্নীতির ভিতরে যে সে ডোবাডুবি করতেছে সে জিনিসটা নিজে ভুলে গিয়েছিল। এটা বাস্তব, সেটা শুধু তার ক্ষেত্রে না, পৃথিবীর প্রত্যেকটা রাষ্ট্রে যেখানে ক্ষমতার, যেখানে আপনার প্রয়োগ করার চেষ্টা আছে, যেখানে দীর্ঘায়িত করার চেষ্টা আছে, সেখানে দুর্নীতি আছে। তো ঠিক মমতা বন্দ্যোপাধ্যায় দীর্ঘদিন ক্ষমতা থাকার কারণে তার নেতাকর্মীরা মনে করেছিল যে এই রাজ্যটা তার হয়ে গেছে, এই রাজ্যের ক্ষমতা আর কখনোই তৃণমূল কংগ্রেস থেকে কেউ কেড়ে নেবার মতো ক্ষমতা রাখে না। এই সমস্ত চিন্তা ভাবনা যখন তৃণমূল কংগ্রেসের যে তৃণমূলের নেতাদের ভিতরে যখন ঢুকে পড়ে, তারা বিভিন্ন সেক্টরে যখন দুর্নীতির সাথে সম্পৃক্ত হয়ে যায়, তখন তারা
মানে বুঝতে পারে না যে আসলে ব্যাপারটা এরকম কি হয়েছে, যে আসলে আমরা কি দুর্নীতি করতেছি নাকি আমরা লিগ্যাল করতেছি। ঠিক আছে, এই বিষয়গুলো যখন প্রত্যেকটা নেতার মাথায় ঢুকে গেছে তখন এই দুর্নীতিগুলো তাদের কাছে খুব সহজ হয়ে গেছে। যে জিনিসগুলো খুব স্বাভাবিকভাবে এই সাধারণ মানুষের কাছে খুব নেগেটিভলি তারা নিয়েছে এবং নেগেটিভ ভাবে তাদের মেমোরিতে কাজ করছে, আর এই সুযোগটাই বিজেপি নিয়েছে। বিজেপির যে তাদের যে নির্বাচনী কৌশল ছিল বা নির্বাচনী প্রচারণা ছিল, সেটা ছিল মূল জিনিসটা ছিল পরিবর্তন চাই। এটা যখন তাদের একটা স্লোগান ছিল, পাশাপাশি গত 15 বছরে তৃণমূল কংগ্রেসের যে দুর্নীতি আছে বিভিন্ন সেক্টরে, ঠিক আছে, সেই দুর্নীতিগুলো তারা ওভাবেই ফোকাস করেছে দর্শকের সামনে বা জনগণের সামনে। তো জনগণের সামনে যখন বারবার ওই জিনিসগুলো তোলার চেষ্টা করেছে বিজেপির পক্ষ থেকে নির্বাচনী কৌশল হিসেবে, তখন জনগণ এই জিনিসটাকে সহজ করে দিয়েছে। আরেকটি জিনিস সবচেয়ে বেশি যেটা পশ্চিমবঙ্গের মানুষের ভিতর প্রভাব ফেলেছে, সেটা হচ্ছে ধর্মীয় বিষয়টা। আমরা জানি যে বিজেপি সবসময় হিন্দুত্ববাদে বিশ্বাসী বা কট্টর হিন্দুত্ববাদী, এবং কংগ্রেস, তৃণমূল কংগ্রেস কিছুটা, এবং মূল কংগ্রেসও তারা কিছুটা সাম্যবাদী। তারা কিছুটা মনে করেন যে সমঝোতার মধ্য দিয়ে থাকার চেষ্টা করে এবং বিভিন্ন ধর্মের মানুষদেরকে নিয়ে সহনশীল ভাবে তারা রাজনীতি করার চেষ্টা করে এবং তাদেরকে বিভিন্ন ধর্মের মানুষগুলো তাদের কাছ থেকে একটা ভালো একটা কিছু আশা করে, পজিটিভ কিছু আশা করে, যেটা তৃণমূল কংগ্রেসের কাছ থেকেও পশ্চিমবঙ্গে যারা মুসলিম সম্প্রদায় আছে এখানে সংখ্যালঘু যে সমস্ত মুসলমানরা আছে, তারা তৃণমূল কংগ্রেসের কাছে তারা একটা বাঁচার স্বপ্ন দেখে। কারণ তৃণমূল কংগ্রেস সবসময় মুসলমান এবং হিন্দু সম্প্রদায় সকলকে মিলেমিশে থাকার একটা প্রতিশ্রুতিবদ্ধ একটা রাজনৈতিক সংগঠন ছিল, যার কারণে মুসলমানরা তাদের কাছে বেশি একটা আশ্রয় পাওয়ার সম্ভাবনা ছিল। কিন্তু এই জিনিসটাকে, যেহেতু ভারত হিন্দুত্ববাদী বিশ্বাসী, ভারতের হিন্দু সম্প্রদায় বেশি, সেখানে বিজেপি হচ্ছে হিন্দুত্ববাদী একটি সংগঠন। তো এই সংগঠনের একটা স্লোগান ছিল সেখানে যে তৃণমূল হচ্ছে মুসলমানদের আশ্রয় কেন্দ্র আর বিজেপি হচ্ছে হিন্দুত্ববাদের আশ্রয় কেন্দ্র। তো এই জিনিসটা খুব মানে একদম এতটাই কাজ করছে, যেখানে হিন্দু সম্প্রদায়ের লোক তারা মনে করছে যে এটাই বাস্তব। তো যার কারণে এই ভোটের বাক্সটা এবার ভিন্ন রূপে পরিবর্তন হয়ে গেছে। যারা তৃণমূল কংগ্রেসকে সবসময় ভোট দিত, সেই সমস্ত ভোটাররা তারা একদম ডাইভার্ট হয়ে বিজেপিতে চলে গেছে। কারণ তারা নিজেরা হিন্দু সম্প্রদায়ের লোক, তারা মনে করে যে আমাদের হিন্দুদেরকে রক্ষা করার জন্য বিজেপি একমাত্র ভরসা, একমাত্র নির্ভরশীল দল। যার কারণে তৃণমূল কংগ্রেসকে মানে ভোট না দিয়ে তারা বিজেপিতে ভোট দিয়েছে। ভোটের একটা বিশাল পরিবর্তন হয়ে গেছে। এর কারণে হয়তো তৃণমূল কংগ্রেস একটা বিশাল ভরাডুবি হয়েছে। তো এই জিনিসটাকে যখন তৃণমূল কংগ্রেসের মমতা বন্দ্যোপাধ্যায় মানতে নারাজ, তিনি পদত্যাগ করতে নারাজ, পদত্যাগ করবেন না, তখন আইনিভাবে এটা আসলে কি হতে পারে। তো আইনিভাবে আসলে যে বিষয়টি উঠে আসছে যে আসলে এই যে আসামের মুখ্যমন্ত্রী তিনি যে একটি কথা বলছেন যে তাকে যখন পদত্যাগ করতে বলা হচ্ছে, তার নির্দিষ্ট সময়সীমা যখন শেষ হয়ে যাবে, তিনি যখন পদত্যাগ করবেন না, তখন অবশ্যই বাধ্য হবে কেন্দ্রীয় সরকার তাকে বরখাস্ত করতে। কারণ কেন্দ্রীয় সরকার আইন আছে যে কোনো রাজ্যের মুখ্যমন্ত্রীকে যদি কোনো দুর্নীতির সাথে বা কোনো কিছুর সাথে জড়িয়ে পড়ে, তখন কেন্দ্রীয় সরকার তাকে পরিবর্তন করতে পারে আইনের মাধ্যমে। সেই ক্ষেত্রে আইনটা অনেক জটিল আইন, তারপরেও করতে পারবে। কিন্তু যেহেতু নির্বাচনে ব্যর্থ হয়েছেন তৃণমূল কংগ্রেস নেত্রী, সেখানে ক্ষমতাকে ধরে রাখার চেষ্টা, মানে এটা আমি মনে করি ব্যর্থ চেষ্টা। এই চেষ্টাটা আসলে তার কতটুকু সফল হবে জনগণ আপনারা ভালো জানেন। তবে আমার মনে হয় না যে এই চেষ্টা করে সফল হওয়ার সম্ভাবনা আছে, কারণ এটা আদৌ সম্ভব না। যেহেতু বিজেপি কেন্দ্রীয় সরকার, সেখানে বিজেপির দলে নির্বাচিত হয়েছে, সেখানে অবশ্যই কেন্দ্রের সাথে একটা তাদের সমঝোতা, ভালো বোঝাবুঝি আছে। তো সেই ক্ষেত্রে বিজেপিকে ওভারটেক করে বা বিজেপিকে হেয় করে এখানে মমতা বন্দ্যোপাধ্যায় নিজেকে টিকে রাখার মতো সক্ষমতা আমার মনে হয় রাখে না। যার কারণে এখানে সম্মানের সাথে আমার মনে হয় যে মমতা বন্দ্যোপাধ্যায় পদত্যাগ করা উচিত এবং তার পরবর্তী স্টেপ হিসেবে তার যে ভুল ভ্রান্তিগুলো আছে সেই ভুল ভ্রান্তিগুলো স্বীকার করে নিয়ে বা যে কোনো ভাবে হোক সেই ভুল ভ্রান্তি যদি তিনি নাও করে থাকেন, সেটা জনগণকে বোঝাতে হবে। জনগণের মধ্যে যেভাবে একটা রিউমার ছড়িয়ে গেছে তৃণমূল কংগ্রেসকে নিয়ে, সেই রিউমারটাকে জনগণ থেকে রিমুভ করার জন্য জনগণকে সেভাবে সময় দিতে হবে, জনগণকে বুঝাইতে হবে, জনগণের কাছে যেতে হবে, জনগণকে নতুনভাবে আবার সাজাইতে হবে, নিজের দলটাকে সাজাইতে হবে, দলের সংগঠনের বিভিন্ন নেতাকর্মীদেরকে নিয়ে তার এখানে ভুল ভ্রান্তি যেগুলো তুলে ধরার চেষ্টা করতে হবে। এবং সাংগঠনিকভাবে এই যে দীর্ঘদিন আরেকটি বিষয় আপনাদের সাথে শেয়ার করি, সেটি হচ্ছে যে যখন একটি দল ক্ষমতায় থাকে দীর্ঘদিন, তখন কিন্তু সে সাংগঠনিকভাবে দুর্বল হয়ে পড়ে। এর কারণটা হচ্ছে কি, সবসময় যারা ক্ষমতায় থাকে তারা প্রতিপক্ষকে তারা গোনার টাইম ধরে না। প্রতিপক্ষ তারা সাংগঠনিকভাবে শক্তিশালী হতে থাকে, কিন্তু প্রতিপক্ষকে সবসময় হেয় করার চেষ্টা করে। তারা সবসময় ক্ষমতার লোভে মোহে পড়ে নিজেদের ক্ষমতাকে অপব্যবহার করার মধ্য দিয়ে তারা কিন্তু নিজেদের সাংগঠনিক অনেক দুর্বল হয়ে পড়ে, যেটা পরবর্তী সময় যারা যারা ক্ষমতাচ্যুত হয়ে যায় তখন তারা বুঝতে পারে। যেমন আমাদের দেশে আওয়ামী লীগ
বিগত ১৭ বছর থাকাকালীন সময়ে তারা যে সাংগঠনিকভাবে দুর্বল হয়ে পড়ছেন, তার বাস্তব চিত্র হচ্ছে এই ৫ই আগস্ট। আজকে যদি ৫ই আগস্টে তাদের সাংগঠনিক সক্ষমতা থাকতো, তাহলে আমার মনে হয় না যে ৫ই আগস্ট এত সহজ হতো। কারণ তারা ক্ষমতার লোভে পড়ে দুর্নীতির মধ্যে জড়িয়ে পড়েছে। তাদের অর্থ ইনকাম করতে হবে, এই ধান্দায় যখন সবাই জড়িয়ে পড়ে, তখন তাদের সাংগঠনিক কর্মকাণ্ড নিয়ে তারা ব্যস্ত থাকার কোনো মানে অবকাশই পায় না। মানে এখানে প্রশ্নই আসে না। যার কারণে তাদের সাংগঠনিকভাবে ধীরে ধীরে কিন্তু দুর্বল হতে থাকে, যেটা মমতা বন্দ্যোপাধ্যায়ের ১৫ বছর শাসন আমলে থেকে তার সাংগঠনিক দলের যে বিভিন্ন নেতাকর্মী আছে, তারা ভুলেই গেছে যে আসলে আমাদের একটা সংগঠন আছে। তারা মনে করছে আমরাই সরকার, আমরাই সব। তো সবকিছু মিলে আমি মনে করি যে মমতা বন্দ্যোপাধ্যায়ের একটা সম্মানের সাথে তার পদত্যাগ করা উচিত এবং নিজের দলকে গুছিয়ে আবার সামনের দিনে এগিয়ে যাওয়া উচিত। রাজনীতি মানে শেষ বলতে কিছু নাই। রাজনীতি করতে হলে অবশ্যই আপনাকে মানে ধৈর্য ধারণ করে আপনার পরবর্তী স্টেপ গ্রহণ করতে হবে, এটি বাস্তব। দর্শক, এ পর্যন্তই। ভালো থাকবেন সবাই, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ। আসসালামু আলাইকুম।